নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাসেই কিন্তু তোমাদের রাখবো। কেননা আজ গনির্মিত যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার শেষ ক্লাস, অর্থাৎ 2 নম্বর ক্লাস, আর টোটাল আমার কিন্তু 22 নম্বর ক্লাস। আজকে চেষ্টা করব বন্ধু গনির্মিত যেসব বাজার তুলসী জনপ্রিয় গ্রন্থ আছে তাদের প্রত্যেকটাকে সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিতে। কেননা এই ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এসব বিভিন্ন গ্রন্থ আমাদের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় আসতে দেখি। বা বর্ণানুক্রমিক ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ, কারণ কোন বর্ণ দিয়ে কোন গ্রন্থটা এলো বা প্রয়োজন হয়ে পড়লো, তখন সেই বর্ণের ক্লাসে গিয়ে রীতিমতন তোমরা সেটা দেখে নিতে পারবে, যার ফলে কিন্তু উপকারটা কিন্তু তোমাদের কিন্তু হবে। ফলে আজও বন্ধু ক্যামেরার নেপথ্যে থেকে গোটা বিষয়টাকে অডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেদিক থেকে গনির্মিত দ্বিতীয় ক্লাসে প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে গীতাঞ্জলি। বলার অপেক্ষা রাখে না বন্ধু, এটা একটা কাব্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা। এবং এই গীতাঞ্জলি তোমরা জানো 1910 সালে লেখা হয়েছিল এবং পরবর্তীকালে 1912 সালে ইংরেজিতে অনুবাদ হয়েছিল এবং 1913 সালে কিন্তু তার জন্য পৃথিবীর সবথেকে বিখ্যাত যে নোবেল প্রাইজ কিন্তু রবীন্দ্রনাথের জন্য কিন্তু লাভ করেছিলেন। যদিও গীতাঞ্জলি নয়, এটা ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল, ইয়েটস সাহায্য করেছিলেন, নামটা ছিল সং অফারিংস, কাব্যের জন্য কিন্তু নোবেলটা পেয়েছিলেন। এই গ্রন্থের মধ্যে এই গ্রন্থের প্রত্যেক গান, বিশেষ করে প্রত্যেকটা কবিতা গানের আকারে রয়েছে। এখানে কিন্তু প্রত্যেক গানে কবির অতুলনীয় প্রতিভার বিকাশ দেখা যায়। ভাব ও ছন্দের একটা লহরী তরঙ্গিত হয়েছে গোটা গ্রন্থের গানের। এবং যে ইংরেজি গীতাঞ্জলি লিখে তিনি প্রচিত্যে একবার সম্মানের প্রথম মাল্য লাভ, নোবেল প্রাইজ পেয়েছিলেন আমি বললাম, সেই গীতাঞ্জলিতে এই গ্রন্থের প্রায় 50টি গান কিন্তু রয়েছে। অর্থাৎ গীতাঞ্জলি মানে যার জন্য নোবেল পেয়েছিলেন তার 50টা গান কিন্তু এখানে রয়েছে। আমি যখন ক্লাস 12 পড়ি, ইংরেজিতে গীতাঞ্জলি নম্বর 50 কবিতারও কিন্তু পাঠ্য ছিল, অর্থাৎ ইংরেজি অনুদিত যে কবিতাটা সেটা কিন্তু পাঠ্য ছিল। এবং গীতযুক্ত অঞ্জলি, গানের একটা অঞ্জলি, টোটালটা ঈশ্বর উপর ভিত্তি করে লেখা, অর্থাৎ ঈশ্বর প্রেমের উপর ভিত্তি করে কিন্তু এই কবিতার প্রত্যেকটা মূল সুর কিন্তু বাঁধা হয়েছে। এবং এখানে কোনো কবিতার নামকরণ করা হয়নি, কবি প্রত্যেকটাই 1, 2, 3 দিয়ে করার চেষ্টা করেছেন, কারণ এখানে প্রত্যেকটা কবিতার বিষয় ভাবনায় একই রকম বলে কবিতা আলাদা নামকরণ করেন জানেনি, সংখ্যা দিয়ে কিন্তু চিহ্নিত করতে চেয়েছেন। তারপর হচ্ছে গীতা পাঠ। তোমরা জানো গীতা পাঠ হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থ। প্রাচীন এবং প্রবীণ লেখক জীবনব্যাপী সাধনার ফলে যে তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন তার পরিচয় কিন্তু এই গ্রন্থে খুব সুন্দরভাবে লেখক তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন। এরপর আছে গীতায় ঈশ্বরবাদ। তোমরা জানো এটা একটা দার্শনিক গ্রন্থ। প্রসিদ্ধ লেখক হীরেন্দ্রনাথ দত্ত এটা লিখেছিলেন এবং এখানে স্বরদর্শনের একটা সংক্ষিপ্ত পরিচয় এবং সাংখ্য, পাতঞ্জল এবং বেদান্ত দর্শনের আলোচনা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং ওইসব দর্শনের সঙ্গে গীতার কী সম্পর্ক এবং গীতার কীভাবে ওই সকল দার্শনিক মত চিরায়িত এবং মীমাংসিত হয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা এবং লেখকের অসাধারণ মনীষা কিন্তু এই গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই। তারপরে আছে গীতিমাল্য। তোমরাও জানো যে গীতিমাল্য অবশ্যই একটা কাব্য এবং এটাও কিন্তু রবীন্দ্রনাথের লেখা, কারণ গীতাঞ্জলি, গীতালি এবং গীতিমাল্য প্রত্যেকটা একই ধরনের কিন্তু কাব্য। এই যে গীতিমাল্য, এখানে কিন্তু কবির যে পরিণত জীবনের সঙ্গীতের যে পবিত্র মাল্য বলা যেতে পারে, বিশেষ করে ভগবানের কাছে আত্মনিবেদন নানাভাবে নানা মূর্তিতে কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। কবি খুব সুন্দরভাবে বলছেন, ওগো পথিক, দিনের শেষে প্রভৃতি গানগুলি এখানে কিন্তু খুব সুন্দরভাবে সংযোজিত হয়েছে এবং এরকম অজস্র কিন্তু জনপ্রিয় গান কিন্তু রয়েছে। তারপর আছে গুড আর্থ দি। জানো গুড আর্থ দি পালবাক রচিত একটা উপন্যাস, যেটা 1931 সালে লেখা হয়েছিল। বিষয়টা হচ্ছে ওয়াংলু নামে চীনা চাষি এবং ওলানের কাহিনী এই গ্রন্থে কিন্তু সন্নিবেশিত হয়েছে। এরপর হচ্ছে গুরু গোবিন্দ সিং। যেন এটা বাংলা একটা জীবন বৃত্তান্ত, লিখেছিলেন কিন্তু তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। এখানে শিখ সম্প্রদায়ের উৎপত্তি, নানক প্রভৃতি শিখ গুরুদের জীবন বৃত্তান্ত খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে এবং দশম গুরু গোবিন্দ সিংয়ের জীবনচরিত এবং কার্যাদি বিস্তৃতভাবে লেখক বর্ণনা করার কিন্তু চেষ্টাটা করেছেন। এরপর হচ্ছে গৃহলক্ষ্মী। গৃহলক্ষ্মী গ্রন্থটা দুটো ভাগে বিভক্ত, প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ।
এই গৃহলক্ষ্মী হচ্ছে বাংলা স্ত্রী শিক্ষা বিষয়ক একটা গ্রন্থটা লিখেছিলেন গিরিজা প্রসন্ন রায়চৌধুরী। বিশেষ করে কীরূপ কাজ করলে গৃহিণীগণ সুগৃহিণী হতে পারে, মানে কীভাবে চললে সংসারের সুখ সৌভাগ্য বর্ধিত হয় এবং স্বামীর সঙ্গে ও অন্যান্য পরিজনের সঙ্গে কীরূপ ব্যবহার করতে হয় এবং কীরূপ শিক্ষা দিলে সুসন্তান হতে পারে ইত্যাদি বিষয় এই গ্রন্থে বিশদ এবং বিস্তৃতভাবে লেখক কিন্তু তুলে ধরার চেষ্টাটা করেছেন। তবে পর্ণমাঝে বন্ধু একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেতে। এবার চলে যাবো পরবর্তী গ্রন্থ গৈরিক। তোমরা জানো এটা একটা কাব্য এবং এটা লিখেছিলেন কিন্তু প্রমথনাথ রায়চৌধুরী। এবং এখানে কবির হিমালয় সংক্রান্ত কবিতা আছে এবং এর অধিকাংশ কবিতাতে কবির শ্রেষ্ঠত্বের একটা পরিচয় কিন্তু ধরা পড়েছে। তারপরে হচ্ছে গোপাল চম্পু। এটা জানো যে গোপাল চম্পু হচ্ছে জীব গোস্বামীর লেখা, মানে জীব গোস্বামীর লেখা। এটা বুঝতেই পারছো, চম্পু মানে হচ্ছে গদ্য পদ্যে মিশ্রিত কাব্যকে চম্পু বলা হয় এবং পূর্ব চম্পু এবং উত্তর চম্পু এই দুই ভাগে কিন্তু গোপাল চম্পু কাব্যটা বিভক্ত। এবং বিষয়টা হচ্ছে ভাগবতের দশম স্কন্দোক্ত শ্রীকৃষ্ণ লীলা এখানে কিন্তু বর্ণিত হয়েছে এবং এই গ্রন্থে পূর্বচম্পুতে শ্রীকৃষ্ণের বাল্যচরিত বা বংশাদি বর্ণন, দৈত্যাদি বধ, কালিয়া দমন, পূর্বরাগ, ঋতুবর্ণন, তারপর হচ্ছে গোবর্ধন ধারণ, অন্নভিক্ষা, দাললীলা, শঙ্কচুর বধ প্রভৃতি এবং উত্তর চম্পুতে ব্রজানুরাগ বা অক্কুর সহ মথুরা গমন বা শান্তিবনের নিকট অধ্যয়ন, শান্তিবনের হচ্ছে শ্রীকৃষ্ণের গুরুদেব, এবং গুরুদক্ষিণা বা উদ্ধব সংবাদ, জরাসন্ধ বধ, বলভদ্র বিবাহ, নরক বধ, পারিজাত হরণ, দ্বারকালীলা, ব্রজে পুনরাগমন, রাধাকৃষ্ণের পুনর্মিলন প্রভৃতি বিষয় কিন্তু এখানে সন্নিবেশিত হয়েছে। এবং এই গ্রন্থটা 1510 শকে মানে রচনাটা শেষ হয়েছে বলে কিন্তু মনে করা হয়। তারপর হচ্ছে গোবর গণেশের গবেষণা। তোমরা জানো এটা হরিদাস হালদারের লেখা। এখানে ধর্ম, সমাজ, রাষ্ট্র এবং নীতি বিষয়ক কয়েকটি হাস্যরসাত্মক কিন্তু প্রবন্ধ রয়েছে। তারপরে হচ্ছে গোবিন্দ দাসের কর্চা। জানা এটা বাংলা একটা পদ্য সংকলন। মানে এখানে বিষয়টা হচ্ছে জয়গোপাল গোস্বামী কর্তৃক এই সংকলিত গ্রন্থটা প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে ভক্তকবি গোবিন্দ দাস শ্রী গৌরাঙ্গের লীলাকাহিনী বিধৃত করেছেন এবং গোবিন্দ দাস চৈতন্যদেবের একজন চাকর ছিল বলেই মনে হয় এবং প্রভুর তিরোভাবের পর তিনি এই গ্রন্থখানি রচনা কিন্তু করেছিলেন। কারণ গোবিন্দ দাসের জন্মের 3-4 বছর পরে রবীন্দ্রনাথ মানে আমাদের চৈতন্য মারা যান, অর্থাৎ গোবিন্দ দাস 1533 সালে মানে চৈতন্যদেব মারা যাচ্ছেন আর 1537 সালে গোবিন্দ দাসের জন্ম বলে মনে করা হয়। এই কাটোয়ার পার্শ্ববর্তী শ্রীখণ্ড গ্রামে গোবিন্দ দাস জন্মগ্রহণ করেছিলেন। এরপর রয়েছে গোলেফ কাওয়ালি। তোমরা জানো গোলেফ কাওয়ালি একটা বাংলা উপন্যাস। বিশেষ করে যে সারকানদের রাজার দ্বিতীয় মহিষী গর্ভবতী হলে রাজা জ্যোতিষ দ্বারা গণনা করে জানতে পারেন যে এই গর্ভে সর্বলক্ষণাক্রান্তা পুত্র জন্মগ্রহণ করবে, কিন্তু তার মুখ দর্শনে রাজাকে অন্ধ হতে হবে। এই বৃত্তান্ত জানার পর রাজা ওই মহিষীকে নগরের বহির্ভাবে এক পৃথক বাটিতে রেখে আসে এবং সেখানে তার এক পুত্র জন্মগ্রহণ করে। এর নাম কিন্তু তাজলমূলক রাখা হয়। এই যে তাজলমূলক ওই পুত্র বয়প্রাপ্ত হলে একদিন দৈবক্রমে পুত্রসহ রাজার সাক্ষাৎ হয়, তিনি অন্ধ হন এবং বকাওলি পুষ্প দ্বারা রাজার চক্ষু আবার পুনরায় ফিরে পায়। এই সংবাদ অবগত হয়ে তার প্রথমা মহিষীর 4 পুত্র ওই পুষ্পান্বেষে গমন করেন এবং তাজলমূলক ছদ্মবেশে তাদের সঙ্গে যান। রাজপুত্র চতুষ্টয় পুষ্পরণে বিফল প্রযত্ন হইলে তাজলমূলক এক দৈত্যের সহায়তায় পরিদেশে গিয়ে বকাওলি নাম্নী পরীর উদ্যানস্থিত বকাওলি পুষ্প আরোহণ করেন এবং বকাওলির নিদ্রা অবস্থায় তার সঙ্গে নিজের হাড় এবং অঙ্গুরির বিনিময় কিন্তু করে আসেন। ফলে বকাওলি অনেক অনুসন্ধানের পর তোমার তাজলমূলককে পেয়ে তাকে বিয়েও করেন। তারপর মনে করা হয় যে ইন্দ্রের শাপে বকাওলি পাষাণপ্রাপ্ত হয়ে রাজকুমারের সুখভোগ ছেড়ে বকাওলির নিকট কিন্তু থাকতে শুরু করে
এবং দ্বাদশ বছরের শেষে সাবমোচন হলে তিনি বকাওয়ালি এবং অন্যান্য পত্নীগণকে নিয়ে সুখে রাজভোগ করতে থাকেন। এটাই ছিল কিন্তু গোলেব কাওয়ালি বা গোলে বকাওয়ালি বাংলা উপন্যাসের বিষয়। এরপর হচ্ছে গোস্টস। তোমরা জানো গোস্টস হচ্ছে গোস্ট বলতে পারো, ইবসেন রচিত একটা বিখ্যাত নাটক, যেটা 1881 সালে লেখা হয়েছিল। বিশেষ করে মিসেস আলভিং এবং পাদ্রি ম্যান্ডাস প্রভৃতির কথা কিন্তু এই গ্রন্থের মধ্যে তুলে ধরা রয়েছে। হ্যাঁ, দেখো বন্ধু, যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা এই ক্লাসটা অতীব গুরুত্বপূর্ণ, কেননা এটা যে কোনো কলেজে হয় ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে সাহিত্য ইতিহাস পাঠ্যই আছে এবং সেখান থেকে 2 বা 5 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন আসে এবং বিশেষ করে 50 নম্বর পাঠ্য আমি যখন 2008 সালে গ্রাজুয়েট কমপ্লিট করি তার আগে কিন্তু আমাদের সাহিত্য ইতিহাস ফার্স্ট ইয়ারে কিন্তু 50 নম্বর পাঠ্য ছিল এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু পরীক্ষা আসতেই দেখা গেছে অমুক গ্রন্থটা কার লেখা। ফলে সব দিক থেকেই কিন্তু এই বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা একটা গুরুত্ব রয়েছে এবং বিশেষ করে দেখবে বন্ধু আমি প্রত্যেকটা বর্ণ ধরে ধরে আলোচনার চেষ্টা করেছি, ফলে কোন বর্ণে কোন গ্রন্থ রয়েছে সেটাও জানা যাচ্ছে এবং গ্রন্থটার বিষয় কী বা কোন ভিডিওটা দেখলে আমরা এটা পাবো সেটাও বুঝতে পারছি। ফলে সেদিক থেকে কিন্তু এই ক্লাসটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। এরপর হচ্ছে গৌড়রাজমালা। তোমরা জানো এটা একটা ইতিহাস গ্রন্থ। বিশেষ করে রমাপ্রসাদ চন্দ্র এই গ্রন্থটা লিখেছিলেন এবং এখানে মুসলমান বিজয় পর্যন্ত গৌড় বা বাংলাদেশের রাজাদের ইতিহাস বর্ণিত হয়েছে। বাংলা ভাষায় পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালীতে বিরচিত এটি প্রথম ইতিহাস গ্রন্থ এবং পূর্ববর্তী পণ্ডিতদের মতামত উল্লেখ করে প্রত্যেকটি পাদটিকার তাতে কিন্তু নজর দেওয়া হয়েছে এবং আলোচ্যমান গ্রন্থ গৌড়ীয় বলছে নগরপালের দ্বারা বাহ্যিক উত্থান এবং পতনের একটা বিশ্বাসযোগ্য বিবরণ কিন্তু এই গ্রন্থের মধ্যে আমরা পাই। এরপর রয়েছে গৌড়লেখমালা। তোমরা জানো অক্ষয় কুমার মৈত্রের সম্পাদিত এই গৌড়লেখমালা। এখানে গৌড়ের ইতিহাস সংক্রান্ত যেসব উৎকীর্ণ লিপি আজ পর্যন্ত আবিষ্কৃত এবং প্রকাশিত হয়েছে রাজশাহীর বরেন্দ্র অনুসন্ধান সমিতি কর্তৃক সেটা গৌড়লেখমালা নামে কিন্তু সংকলিত হয়েছে এবং বের হয়েছে। এতে পাল নগরপালের রাজ্যকালীন কয়েকখানি প্রধান খোদিত লিপি প্রদত্ত হয়েছে এবং কিছু লিপির চিত্র কিন্তু এখানে সন্নিবেশিত কিন্তু রয়েছে। এরপর আছে গৌরাঙ্গ সুন্দর। তোমরা জানো গৌরাঙ্গ সুন্দর বা শ্রী গৌরাঙ্গ সুন্দর এই নামটা পাওয়া যায়। এটা কিন্তু একটা বাংলা জীবনচরিত, বিশেষ করে শ্যামলাল গোস্বামী কর্তৃক এই গ্রন্থটা প্রকাশিত হয়েছিল। এখানে মহাপ্রভু চৈতন্যদেবের, কারণ গৌরাঙ্গ সুন্দর বলতে চৈতন্যকে বোঝায়, কারণ গৌর মানে ফর্সা, অঙ্গ মানে শরীর সুন্দর, অর্থাৎ সুন্দর ফর্সা শরীর যার সেটা হচ্ছে চৈতন্যদেবকেই বলা হয়। ফলে সেই চৈতন্যদেবের জন্ম, বাল্য, যৌবন লীলা, শিক্ষা, বিয়ে, ভাবান্তর এবং নিত্যানন্দের সঙ্গে মিলন বা ভাব সম্মিলন, জগাই মাতাই উদ্ধার, সংকীর্তন, বিবিধ অদ্ভুত ঘটনা, গৃহত্যাগ, সন্ন্যাস গ্রহণ, লীলাচলে যাত্রা বা দক্ষিণ ভারত গমন, গৌড়গমন, বৃন্দাবন যাত্রা, সনাতনের শিক্ষা বা আত্মতত্ত্ব ব্যাখ্যা, মায়াবাদ খণ্ডন, ব্রহ্ম নিরূপণ, তারপর হচ্ছে লীলাচলে পরমধামে গমন প্রভৃতি সবিস্তারে কিন্তু এই গ্রন্থের মধ্যে কিন্তু আমরা বর্ণনা দেখতে পাই। এবং প্রসঙ্গক্রমে মুরারিগুপ্ত, অদ্বৈতাচার্য, রূপ, সনাতন, প্রদ্যুৎম মিশ্র, রঘুনাথ দাস, রামচন্দ্রপুরী এবং জগানন্দ প্রভৃতি ভক্তদের কাহিনী কিন্তু এই গ্রন্থের মধ্যে আলোচিত হয়েছে। এরপর রয়েছে গ্রাম্য বিভ্রাট। তোমরা জানো গ্রাম্য বিভ্রাট কিন্তু একটা বাংলা প্রহসন এবং লিখেছিলেন কিন্তু রসরাজ অমৃতলাল ছিলেন এই প্রহসনের নাট্যকার বা রচয়িতা। বিশেষ করে মিউনিসিপ্যালিটির কমিশনারের জন্য ভোট গ্রহণ উপলক্ষে মফস্বলে কীরূপ সমস্যা উপস্থিত হয় সেটাই কিন্তু এই গ্রন্থের বিষয়, কারণ গ্রাম্য মানে গ্রাম বিভ্রাট মানে হচ্ছে সমস্যা, সেটাই গ্রন্থে তুলে ধরা হয়েছে। এরপর আছে গ্রিক এবং হিন্দু। তোমরা জানো প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গ্রন্থটা। এখানে গ্রিক জাতি এবং হিন্দু জাতি এক বংশোৎপন্ন হলেও কালে কীরূপ প্রাকৃতিক কারণবশত তারা কী প্রকার বিভিন্ন প্রকৃত হয়েছে এবং তাদের কার্য এবং কার্যক্ষেত্র কতদূর রূপান্তর বা পরিগ্রহ করেছে বা কিভাবে চেষ্টা করলে হিন্দু জাতি পুনরায় উন্নত হতে পারে ইত্যাদি বিষয় এই পুস্তকে কিন্তু লেখক তুলে ধরার চেষ্টা করেছেন।
এরপর হচ্ছে গ্রেট হাজারদি, মানে গ্রেট হাঙ্গারদি। তোমরা জানো গ্রেট হাঙ্গারদি কিন্তু বলছে জোহান রোয়া রচিত নরওয়ের একটা নরওয়েজিয়ান একটা উপন্যাস, যেটা 1918 সালে কিন্তু লেখা। বিশেষ করে পিয়ার হোমস বা মান্নে উথং প্রভৃতির কথা কিন্তু এই গ্রেট হাঙ্গারদি গ্রন্থে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এরপর হচ্ছে গ্রোথ অফ দি সয়েল। তোমরা জানো গ্রোথ অফ দি সয়েল হচ্ছে ক্লুন্ট হামনুস লিখিত বিখ্যাত একটা উপন্যাস। এই উপন্যাসে মানে এই উপন্যাস লিখে হাম সুন নোবেল প্রাইজও কিন্তু পেয়েছিলেন। ফলে যদি বলে গ্রোথ অফ দি সয়েল এটা কিন্তু নোবেল প্রাপ্ত একটা উপন্যাস, তাহলে বুঝতেই পারছো তাহলে তার কতটা কিন্তু গুরুত্ব বা মূল্য কিন্তু রয়েছে, যেটা হামসুন কিন্তু লিখেছিলেন। আইজ্যাক আইঙ্গার বা এলসিউস সাইভার্ট প্রভৃতির কথা কিন্তু এই গ্রন্থের মধ্যে কিন্তু সন্নিবেশিত হয়েছে। আশা করছি বন্ধু আজ গড় নির্মিত দ্বিতীয় ক্লাসে এবং গড় টোটাল সম্পূর্ণ ক্লাসে টোটাল 22 নম্বর ক্লাসে আজও তোমাদের একটা তথ্য সমৃদ্ধ ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই।